অভিমানের পাল্লা ভারী হয়ে গেলে সহজে নারীর মন গলে না। নারী যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, ঠিক তেমনইভাবে প্রচণ্ড অভিমান করতেও জানে। এই যে ছোঁয়া অভিমান করেছে, ঠিক অভিমান বলা চলে না এটাকে। নিজেকে সরিয়ে নিয়েছে, মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সাদিকে আর জ্বালাবে না, সাদির সাথে কথাও বলবে না, তাকে নিয়ে ভাববে কিন্তু তাকে বুঝতে দিবে না। ভালোবাসবে দূর থেকে, অধিকার দেখাবে না। মানুষটা যেভাবে ভালো থাকতে চায় থাকুক, সে অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাইলে থাকবে। ছোঁয়া এতদিনে একটা কথা বুঝে গেছে, জোর করে পাগলামি করে শুধু পাগল উপাধিটাই পাওয়া যায়, কারো ভালোবাসা না। তাই তো এতটা জোর করে পাগলামি করেও সাদির মনে জায়গা করে নিতে পারল না। সাদি এখন নির্বাক দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া কোনো রেসপন্স করছে না, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। পরি সাদির কোলে বসে সাদির দাড়ি নিয়ে খেলছে, কখনো টানছে কখনো হাত বুলাচ্ছে। চাপ দাড়িগুলো একটুখানি বড় হয়েছে। ভেবেছিল আজকে সেলুনে যাবে, কিন্তু ছোঁয়ার জন্য যেতে পারল না। নাজমা বেগম গরম গরম ভাত নিয়ে এসেছে, ইলিশ ভাজা দিয়ে, সাথে কাঁচা মরিচ। এটা ছোঁয়ার প্রিয়। ছোঁয়ার পায়ের কাছে বসেছিল সাদি। নাজমা বেগম ছোঁয়ার মাথার কাছে বসে। আব্বা যাও, খেয়ে এসো। সাদি গম্ভীর গলায় জবাব দেয়, পরে খাবো, তোমার জন্য তোমার বাবা চাচা অপেক্ষা করছে, যাও এবার। আর সাদি না করতে পারে না, চুপচাপ পরীকে কোলে নিয়ে চলে যায়। সাদি যেতেই ছোঁয়া চোখ খুলে। নাজমা তাকে উঠে বসতে সাহায্য করে। ছোঁয়া শুধু এক ঢোক পানি খায়। নাজমা এত করে জোর করেও এক দানা ভাত মুখে দিতে পারে না। ছোঁয়া পানি খেয়ে আবার শুয়ে পড়েছে। নাজমা এতবার ডাকছে, এত কথা বলছে, কিন্তু ছোঁয়া কোনো জবাব দিচ্ছে না। ভারী অবাক হয় নাজমা বেগম, পায়ে কি বেশি ব্যথা করছে? এমন চুপচাপ থাকার মেয়ে তো তার নয়। 102 জ্বর নিয়েও মেয়েটা অনবরত কথা বলে চলে। হাত কেটে গিয়েছিল একবার, 4টা সেলাই পড়েছিল, তবুও সে চুপচাপ থাকেনি, বরং কথা বলতে বলতে পাগল করে দিয়েছিল সকলকে। একটু ব্যথা লাগলেই কাঁদতে কাঁদতে অস্থির করে তুলেছিল সকলকে। আর আজকে সেই মেয়ে এতটা চুপচাপ হয়ে গিয়েছে, হয়তো আজকে একটু বেশি ব্যথা পেয়েছে। নাজমা বেগম ভাতের থালা রেখে কপালে হাত দেয়। জ্বর খুব বেশি নেই। কপালে চুমু খেয়ে লাইট অফ করে দিয়ে চলে যায় সে। নাজমা বেগম চলে যেতেই ছোঁয়া চাপা স্বরে কান্না করতে থাকে। সাদি 2-3 বার রুটি মুখে নিয়েছে, গলা দিয়ে খাবার নামছে না তার। সাজ্জাদ, সেলিম, সিফাত কেউই খেতে পারছে না। মমতা বেগম তো আহাজারি করে কেঁদেই চলেছে। বাড়ির ছোট সদস্য ছোঁয়া। পরিও ছোট কিন্তু নীরব, আর ছোঁয়া চঞ্চল। চঞ্চল প্রকৃতির মানুষ হঠাৎ চুপচাপ হয়ে গেলে সকলের মনেই দাগ কেটে যায়। সাবিনা বেগম মমতা বেগমের ভাত মেখে দিয়ে মাছের কাঁটা বেছে দিতে থাকে। মা, আপনাকে ওষুধ খেতে হবে, অল্প ভাত খেয়ে নিন, অমত করে মমতা বেগম। কাঁদতে কাঁদতে অল্প ভাত মুখে দিতে থাকে। সাদি হাত ধুয়ে উঠে পড়ে, কেউ তাকে কিছু বলে না। সাদি চলে যায় ছোঁয়ার রুমে। দরজা খোলার আওয়াজে ছোঁয়া কান্না থামিয়ে ফেলেছে। দরজা বন্ধ করে ছোঁয়ার পাশে এসে বসে সাদি। লাইট জ্বালায় না, হয়তো ছোঁয়ার সমস্যা হবে। মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই সাদির ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতে দেখতে পায় মিহি নামটা জলজল করছে। ছোঁয়াও হালকা চোখ খুলে দেখেছে। নামটা দেখে বুকের ব্যথা আরও বাড়তে থাকে। কান্না আটকে রাখা দায় হয়ে পড়ে। সাদি কল কেটে দেয় এবং ফোনটা বন্ধ করে ছোঁয়ার পাশে শুয়ে পড়ে। ছোঁয়ার মাথাটা নিজের বুকের ওপর রাখতে যেতেই ছোঁয়ার শক্তি দেখিয়ে সরে যায়। তাতে পায়ে বেশ ব্যথা পায়। সাদি অবাক হয়ে উঠে বসে। এই মেয়েটা কাল অবধি সাদির কাছে আসার জন্য পাগল ছিল, আর আজকে কি হলো? আমি কি করেছি জানি না, তবে সরি। এমন কেন করছো তুমি? ছোঁয়া সাদির কথায় কান দেয় না। সে চিৎকার করে বাবা বলে ডেকে ওঠে। সাদি কপাল কুঁচকে ফেলে। আশ্চর্য, তোমার বাবাকে ডাকছো কেন? ছোঁয়া জবাব দেয় না। সে আগের মতোই চিৎকার করে বাবা বলে ডাকছে। ছোঁয়ার চিৎকার সাজ্জাদ সহ বাড়ির সকলে চলে এসেছে দরজার সামনে, কিন্তু দরজা বন্ধ। মমতা বেগমের আহাজারির কান্না বেড়ে গেছে। সকলে দরজা ধাক্কাচ্ছে এবং ছোঁয়াকে ডাকছে। সাদি নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না।
সাদি ছোঁয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে কঠোর হতে বাধ্য করো না ইডিয়েট, পরিণাম খুব খারাপ হবে। ছোঁয়া এবার শব্দ করে কেঁদে ওঠে। চোখ দুটো ফুলে গেছে ছোঁয়ার, গাল লাল হয়ে গেছে। সাদিও এবার চিৎকার করে বলে ওঠে, কি হয়েছে, আমায় না বললে বুঝবো কি করে? ততক্ষণে সিফাত দরজা খুলে ফেলেছে চাবির সাহায্যে। সাদির চিৎকারে সকলের ভয় আরও বেড়ে গেছে। সেলিম গিয়ে ছোঁয়াকে জড়িয়ে ধরে। সাজ্জাদ কঠিন দৃষ্টিতে সাদির দিকে তাকায়। কি হয়েছে? ছোঁয়া হেঁচকি তুলতে তুলতে বলে, আমি তোমাদের সাথে ঘুমাবো। ব্যাস, সাদির রাগটা আরও বেড়ে যায়। মেয়েটা বড্ড বার বেড়েছে। ছোঁয়ার টেবিলে থাকা কাচের গ্লাস এবং জগ ফেলে দিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাদি। সকলে সাদির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দুইজনের মধ্যে কিছু একটা হয়েছে, এটা বেশ বুঝতে পারছে সকলে। আমার সাধুর কি হয়েছে? আমার সাধু তো রাগে না। ওরে তোরা কি বলছিস? বলতে বলতে সাদির পেছনে যায় মমতা বেগম। নতুন ভোর, নতুন দিনের সূচনা। সাদির দিনকাল একটু ভালো যাচ্ছে না। সেই দিনের পরে কেটে গেছে এক সপ্তাহ। একই বাড়িতে থেকে ছোঁয়ার দেখা পাওয়া দায় হয়ে উঠেছে। সারাক্ষণ রুমে বসে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। সাদি সামনে গেলে চোখ বন্ধ করে ফেলে। হাজার ডাকলেও সাড়া দেয় না। নিজেকে পাগল পাগল লাগছে সাদির। অফিসে মন টিকছে না, কাজে মন দিতে পারছে না, খেতে পারছে না। গোছালো সাদি পুরো অগোছালো হয়ে গেছে। এটা বাড়ির সকলে খেয়াল করলেও এই বিষয়ে কেউ কোনো কথা বলছে না। ছোঁয়া এখন মোটামুটি সুস্থ, হাঁটতে পারে না ভালোভাবে, তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু আধটু চলাফেরা করতে পারে। সাদি অফিসে যাওয়ার পরে সে রুম থেকে বের হয়। মমতা বেগম মা, বড় মা এবং আপির আদর খায়। তারা সারাদিন ছোঁয়ার পেছনে লেগে থাকে, ছোঁয়াকে স্বাভাবিক করার চেষ্টা করে। আবার সাদি আসার আগেই রুমে চলে যায়। আজকেও গল্প করছিল মমতা বেগমের সাথে। ওদের সামনে বসে পরী খেলছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। এই সময়ে কে আসলো? মনে প্রশ্ন জাগে ছোঁয়ার। মমতা বেগম উঠে দরজা খুলে দেয়। সাদি এসেছে। উস্কো খুস্কো চুল, লাল লাল চোখ দুটো, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে সাদিকে। শার্টের 3টে বোতাম খোলা। দাদু ভাই তুমি এই সময়ে? সাদি জবাব দেয় না। সাদির পেছন থেকে বেরিয়ে আসে ইরা এবং রিমি। মমতা বেগমকে সালাম দিয়ে ভেতরে ঢুকে পড়ে। অভিমানী ছোঁয়ার অভিমান গলবে কি করে? সাদি, ইরা এবং রিমিকে এনেছে ছোঁয়ার সাথে কথা বলানোর জন্য, ছোঁয়ার মনের ভাব জানার জন্য, ছোঁয়া সমস্যা কি সেটা বোঝার জন্য। কিন্তু ওরা কি করছে? ছোঁয়াকে নিয়ে মুভি দেখতে বসে গেছে। ফানি মুভি। 3জন মুভি দেখছে আর খিলখিল করে হাসছে। এত দিন পরে ছোঁয়াকে হাসতে দেখে সাদির যেমন ভালো লাগছে তেমন খারাপও লাগছে। ওদের সাথে ভালোভাবে কথা বলছে, কিন্তু সাদির সাথে বলছে না। নাজমা বেগম মেয়ের হাসি দেখছে। এতদিনে তার কলিজা ঠান্ডা হলো। মা তার সন্তানের ওপর যতই রেগে থাকুক না কেন, সন্তানের মন খারাপে মায়েরাই বেশি ভেঙে পড়ে। মমতা বেগমও ওদের সাথে মুভি দেখতে বসে গেছে। সাবিনা বেগম আর সিমি পকোড়া বানাচ্ছে, এটা ছোঁয়ার প্রিয়। সাদি এসে ওদের পাশে বসে, দৃষ্টি তার ছোঁয়ার দিকে। পায়ের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি। পা টান টান করে মেরে দিয়ে বসেছে ছোঁয়া। সাদি ঠিক ছোঁয়ার পায়ের কাছে বসেছে, ব্যান্ডেজের ওপর হাত বুলিয়ে দিচ্ছে। ছোঁয়া খেয়াল করছে কিন্তু কিছু বলছে না। মুখে হাসি বজায় রেখে মুভি দেখে চলেছে। পাক্কা 2 ঘন্টার একটা মুভি শেষ করে ওরা উঠে। সকলেই ভীষণ মজা পেয়েছে মুভি দেখে। মমতা বেগমের কোমর ব্যথা হয়ে গেছে, তাই তিনি একটু হাঁটতে চলে গেছে। সিমি পকোড়া চা দিয়ে গেছে ওদের। ছোঁয়া চা খেতে পারে না, তার ঠোঁট আর জিহ্বা পুড়ে যায়, তাই সে শুধু পকোড়া খাচ্ছে। রিমি সাদির মুখে একটা পকোড়া ঢুকিয়ে দেয়। সাদি রাগী দৃষ্টিতে রিমির দিকে তাকাতেই রিমি দাঁত কেলিয়ে হাসে। ইরা চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলে, ছোঁয়া তোমার জন্য ছেলে দেখছি আমি, দারুণ দেখতে এবং প্রচণ্ড রোম্যান্টিক। সাদির চোয়াল শক্ত করে ফেলে। ওদের নিয়ে এসেছে সমাধান করতে, আর এরা ঝামেলা বাড়িয়ে দিচ্ছে। ছোঁয়া ভুরু কুচকে বলে, রোম্যান্টিক তুমি জানলে কি করে? আমি জানবো না? আমারই তো এক্স। রিমি ইরার মাথায় গাঁটটা মেরে বলে, তোর এক্স কোন লেভেলের পাগল হবে ছোঁয়ার জানা আছে, চুপচাপ থাক। ইরা ভেঙচি কাটে। ছোঁয়া ইরার দিকে একটু চেপে বসে। ব্রেকআপ কেন করলে? আই মিন রোম্যান্টিক ছিল, হ্যান্ডসামও ছিল,
আইনো তাহলে? ইরা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়ে বাস ছিল একটা, দুনিয়ার যত মেয়ে ছিল সব তার চেনা। ছোঁয়া খিলখিল করে হেসে ওঠে। তার সাথে তাল মেলায় রিমি। সাদি ফস করে শ্বাস টানে। ওদের দিয়ে কিচ্ছু হবে না জানা তার, তাই ফোনটা হাতে নিয়ে রিমিকে টেক্সট করে, আমাদের প্রাইভেসি লাগবে, বের হ। রিমি মেসেজটা পড়ে সাদির দিকে সরু চোখে তাকায়। সাদি ইশারায় বেরোতে বলে। রিমি হাই তুলে দাঁড়িয়ে যায়। ইরা, ইমন, সিপন, আশিক আসছে, চল এগিয়ে আনি। দুই হাত ভর্তি গিফট আনছে ছোঁয়ার জন্য, চল হেল্প করে আসি। বলতে বলতে ইরা চুল ধরে টেনে নিয়ে যায়, দরজাটা বন্ধ করে দিয়ে যায়। ছোঁয়া লাস্ট পকোড়াটা মুখে পুরে হাত ছাড়ে, হাতের তেল মোছার জন্য আশেপাশে তাকায়। তেমন কিছু না পেয়ে বিছানার চাদরের সাথে মুছে ফেলে। এটা দেখে সাদির হাসি পায়। আজকে হাসি আটকায় না, ঠোঁট মেলে একটুখানি হাসে, শব্দহীন হাসি। এতক্ষণে ছোঁয়া তাকায় সাদির দিকে, এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। বিছানা থেকে নামার জন্য ভাঙা পাটা নিচে নামাতে যায়। সাদি এগিয়ে আসে, দুই হাতে ছোঁয়াকে জাপটে ধরে। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সাদি ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কারণ না বললে খেয়ে ফেলবো তোমায়। ছোঁয়া চোখ খুলে পেটের ওপর শক্ত করে ধরে থাকা সাদির হাতটা ছাড়াতে চেষ্টা করে, কিন্তু পারে না। পুরুষালী শক্তপোক্ত হাতের কাছে ছোঁয়ার এই পুচকে হাতটা যেন চুনোপুঁটি। ছোঁয়ার প্রচেষ্টা দেখে সাদি বিরক্ত হয়। এবার দুই হাতে ধরে ছোঁয়াকে, ব্যথাও পাচ্ছে ছোঁয়া একটু আধটু। ছাড়ুন আমায়। সাদি আরও একটু শক্ত করে চেপে ধরে, অধৈর্য করে দিচ্ছে মেয়েটা। সাদির রাগ বেড়ে যাচ্ছে। এবার ছোঁয়া ভীষণ ব্যথা পাচ্ছে। সাদি ধমকে বলে, বলবা কি না? ছোঁয়া জবাব দেয় না, একদম বলবে না সে। কেন বলবে? এমন একটা ভাব করছে যেন সে জানেই না। ছোঁয়ার চোখে পানি চলে এসেছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে রেখেছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে সাদি। রাগ দেখিয়ে এর মুখ থেকে কথা বের করা যাবে না, বুঝে গেছে। তাই এবার হাতটা নরম করে ফেলে, ছোঁয়াকে মুখামুখি বসিয়ে দেয়। দুই হাত ছোঁয়ার দুই গালে রেখে শান্ত গলায় বলে, জান বলো না প্লিজ, কেন ইগনোর করছো? ভালো লাগা শেষ? ছোঁয়া কঠিন দৃষ্টিতে তাকায় সাদির দিকে, নাক ফুলছে, জোরে জোরে শ্বাস টানছে। এমনটা হয় ছোঁয়ার ভীষণ রেগে গেলে। এখন ছোঁয়া ভীষণ রেগে আছে, বুঝতে পেরেছে সাদি। কিন্তু কি নিয়ে এত রাগ? সবই তো ঠিকঠাক ছিল। তাহলে তাছাড়া ছোঁয়া এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। খুব বেশি আঘাত না পেলে ছোঁয়া কাঁদে না। আমার কাছে কেন এসেছেন? আমি তো আপনাকে ডিস্টার্ব করি, আমাকে তো আপনার পছন্দ না। আপনার এক্স গার্লফ্রেন্ডের কাছে যান গিয়ে, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। ডিভোর্স বাকিটা শেষ করার আগেই সাদি তার পুরুষালী উষ্টদয় ছোঁয়ার গোলাপি টকটকে উষ্টদয়ের ভাঁজে ঢুকিয়ে দেয়। স্তব্ধ হয়ে যায় ছোঁয়া। হাত দুটো আপনা আপনি চলে যায় সাদির চুলে। আস্তে আস্তে দুই উষ্টদয়ের গভীরতা বাড়তে থাকে। চুপ করানোর উদ্দেশ্য থাকলেও সাদি অজানা সুখের সন্ধান পেয়ে যায়। পুরুষালী হাতের বেহায়া স্পর্শ এবং পুরুষের গভীর চুম্বন দুটোই দিশাহারা করে তুলেছে ছোঁয়াকে। সহ্য করতে পারছে না সে। ভালো লাগা খারাপ লাগা সবটা মিলেমিশে এক অজানা সুখে ভাসছে সে। দম নিতে পারছে না। ছটপট করতে থাকা ছোঁয়া দুই হাতে সাদিকে দূরে ঠেলতে চাচ্ছে। বিরক্ত হয় সাদি। চুম্বন থামিয়ে গভীর দৃষ্টিতে তাকায় ছোঁয়ার দিকে। আকতি ভরা গলায় বলে ওঠে, 5 মিনিট চুপচাপ থাকো না জান, জাস্ট 5 মিনিট। নাক দিয়ে শ্বাস টানো। এরপর আর ছটপট করার সাহস হয়ে ওঠে না ছোঁয়ার। চোখ দুটো বন্ধ করে সাদির গভীর স্পর্শ অনুভব করতে থাকে। গম্ভীর পুরুষের ঘন নিঃশ্বাস শুনতে থাকে। নিজেও সঙ্গ দেওয়ার চেষ্টা করে শখের পুরুষের গভীর আদরে। তখনই দরজায় কড়া নাড়ে। ধুমধাম শব্দ বেড়েই চলেছে। ইমন, সিপন, ইরা, রিমা, আশিক ওদের গলা শোনা যাচ্ছে। ছোঁয়া সাদিকে সরানোর জন্য আবারও ছটপট করতে থাকে। সাদির ছোঁয়ার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ছেড়ে দেয়। ছোঁয়া মাথা নিচু করে হাঁপাচ্ছে, নিঃশ্বাস যেন তার আটকে ছিল। সাদি বাঁ হাতের বৃদ্ধা আঙুলে নিজের ঠোঁট মুছে বলে, নাইস টেস্ট।
বলেই সে আয়নার সামনে চলে যায়। ছোঁয়া লজ্জায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আয়নায় নিজেকে ভালো করে দেখে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নেয় সাদি। কামিন বলতে দেরি, সকলের হুড়মুড়িয়ে ঢুকতে দেরি নেই। স্বামীর গম্ভীর দৃষ্টিতে ছোঁয়া এবং সাদিকে পর্যবেক্ষণ করছে। সাদি আয়নার সামনে থেকে সরছেই না, আর ছোঁয়ার গাল দুটো লাল টকটকে হয়ে গেছে। কম্বল দিয়ে মাথা ঢেকেছিল, রিমি কম্বল সরিয়ে নিয়েছে। বায়ানি চান ছোঁয়া কি লজ্জা পাচ্ছে? এই জীবনে স্বামীর সব দেখেছে, কিন্তু ছোঁয়াকে কখনো লজ্জা পেতে দেখেনি। শিওর হওয়ার জন্য ছোঁয়ার পাশে বসে প্রশ্ন করেই ফেলে, তুমি কি লজ্জা পাচ্ছ ছোঁয়া? সাদি ধপ করে তাকায় ছোঁয়ার দিকে। সকলের নজর আটকে যায় ছোঁয়ার মুখ পানে। এতগুলো মানুষকে তাকাতে দেখে ছোঁয়ার ঠোঁট উল্টে বলে ওঠে, লজ্জা পাবো না? সন্তান আসতে চলেছে আমার। সাদির হাত থেকে চুরুনি পড়ে যায়। সিপন মুখে আপেলের টুকরো ঢুকিয়েছে, কামড় দিতে ভুলে গেছে। আসিক পানি খেতে গিয়েছিল, কেসে ওঠে। ইরা রেমি বড় বড় চোখ করে ছোঁয়াকে দেখছে। স্বামীর কটমট চোখে তাকায় সাদির দিকে। সালা হারামি, টয়লেটের সময় বেশি লাগলেও সেটা আমার সাথে শেয়ার করিস। একটা প্যান্ট কিনলে আমাকে বলে কিনিস। হট একটা মুভি দেখতে ইচ্ছে হলে সেটাও আমাকে বলিস। আর আজকে বাসর করে ফেললি আমাকে ছাড়া। এতটা অবহেলা আমি সহ্য করব কিভাবে? ওপর থেকে কেউ দড়ি ফেলাও, আমি চইলা যাই। এই ধরনেতে আমি আর থাকতে চাচ্ছি না। মিথ্যা মিথ্যা কান্নার অভিনয় করে স্বামীর। সাদি দীর্ঘশ্বাস ফেলে। সবগুলো ড্রামাবাজ তার কপালেই ছিল। রিমি চেপে বসে ছোঁয়ার সাথে। আমায় প্রথম থেকে বলো ছোঁয়া, কিভাবে শুরু করলে? কে আগে এগিয়েছিল? কিভাবে শেষ হলো? ঘটনাটা কবে ঘটেছে? সবটা একে একে বলো। ছোঁয়া এক পলক তাকায় সাদির দিকে। সাদির চোখ বড় বড় করে বলতে না করে। ছোঁয়া মুখ বাঁকায়। আপু বলতে না করছে কেন বলো তো? ওই যে মিহি পিহি আছে না, তোমরা তো তাকে চেনো। তোমাদের সাথে শেয়ার করলে যদি তোমরা মিহি পিহিকে বলে দাও, তাহলে তো সে ওনাকে রিজেক্ট করে দিবে। আর যাই হোক, বইয়ের সাথে উল্টাপাল্টা করা ছেলের সাথে তো সে আর পরকীয়া করবে না, তাই না? সকলের মুখ এবার কই মাছের মতো হাঁ হয়ে যায়। বলে কি ছোঁয়া? মিহি আসলো কোথায় থেকে? ছোঁয়ার থেকে রোমাঞ্চকর মুহূর্ত শোনার জন্য মিহির কথা চেপে যায় ওরা। মিহির চ্যাপ্টার পরে ধরা যাবে। ছোঁয়া তুমি বলতে থাকো, আমি মিহিকে বলে দিব। চলবে। ইরা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমি আপু, আমি বলবো। আজকে একটু আগে উনি আমার কাছে জিজ্ঞেস করছিল আমার কি হয়েছে। আমিও বলছিলাম না, তাই উনি ঠাস করে ছোঁয়ার কথা শেষ হওয়ার আগেই সাদি বলে ওঠে, ঠাস করে একটা চড় মেরে দিয়েছি। এখন চুপ না করলে বিদেশ চলে যাব, আসবো না আর। সকলেই বিরক্ত হয়, তাকায় সাদির দিকে। ছোঁয়ার মুখখানা চুপসে যায়। স্বামীর মুখে আস্ত একটা আপেলের টুকরো পুড়ে বলে, ধুর, যেখানে খুশি যা, আমাদের জ্বালাচ্ছিস কেন? শুনতে তো দিবি, সারাক্ষণ পক পক করিস খালি। ছোঁয়া গোমড়া মুখে বলে, মিহিকে সাথে নিয়ে জাহান্নামে যান গিয়ে, আমার কি? আমিও গবুর কাছে চলে যাব। সাদির কপালে 3টা ভাঁজ পড়ে। এই গবু আবার কে? কোথা থেকে আসলো? আশিক প্রশ্ন করে, এই গবুটাকে? মাই ফল্ট মুভির হিরোর গ্যাব্রিয়েল। আমি ভালোবেসে গবু নাম দিয়েছি। সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে, বিড়বিড় করে বলে, ইডিয়েট। স্বামীর বাহবা দেয় ছোঁয়াকে। বাহ ছোঁয়া বাহ, গ্যাব্রিয়েল থেকে গবু? তা আমাদের সাদিকে ভালোবেসে কি নাম দিয়েছ? সাধু বেবি। সকলেই একসাথে সুর করে বলে ওঠে, ও হো সাধু বেবি। সব পাগলদের একসাথে আড্ডা দিতে দিয়ে সাদি বেরিয়ে যায়। অফিসে প্রচুর কাজ। এই সপ্তাহেই আবার অস্ট্রেলিয়া যেতে হবে তাকে বসের সাথে। সেই ব্যবস্থা করার দায়িত্বও সাদির কাঁধে পড়েছে। ছোঁয়াকে নিয়ে টেনশন করে কাজ করতে পারল না কয়েকদিন। আপাতত ছোঁয়াকে নিয়ে টেনশন নেই, তবে ছোঁয়ার মন খারাপ হওয়ার কারণটাও খুঁজে বের করা দরকার। পরবর্তীতে আবারও একই বিষয় নিয়ে মন খারাপ বা ভুল বোঝাবুঝি হতে পারে। সাদি চাইছে না তাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকুক। নিজের রুমে ল্যাপটপে কাজ করতে থাকে সাদি। পাশের রুম থেকে হাসাহাসি শব্দ আসছে। কাজ করতে একটু অসুবিধা হলেও বিরক্ত হচ্ছে না সাদি। এই রুমে থাকা প্রতিটা মানুষ সাদির কাছে ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। রাতের খাবার খেয়ে তবে সবাই বাসায় যাবে। আগে যেতে চেয়েছিল, সাবিনা বেগম এবং নাজমা বেগম যেতে দেয়নি। ছোঁয়া আজকে ভীষণ হেসেছে। এই কয়দিনের মন খারাপ তার গায়েব হয়ে গেছে।
সবাই ছাদে গিয়েছে, পরী নিয়ে গেছে ওদের। পরীর দাদু তার জন্য নতুন দোলনা এনেছে ছাদে, সেটাই দেখাতে। আপাতত ছোঁয়া একা আছে, হাঁটতে পারছে না বলে আবারও মন খারাপ হচ্ছে। পা ভাঙার আর সময় পেল না। সাদি কাজ শেষ করে আসে ছোঁয়ার রুমে। ছোঁয়াকে একা বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, বান্দরের দল কোথায়? ছাদে গেছে। সাদি বসে পড়ে ছোঁয়ার পাশে। ছোঁয়া সাদিকে বসতে দেখে দুই হাতে ঠোঁট চেপে ধরে। আবারও দম বন্ধ করার চুমু খেতে আসলে মরেই যাব। আলতো হাসে সাদি। প্রথমবার সাদিকে হাসতে দেখলো ছোঁয়া। লোকটা হাসছে, এত সুন্দর কেন লোকটার দাঁতগুলো? ভালো করে হাসলে মনে হয় আরও সুন্দর লাগবে। কিপটা লোক, হাসির বেলাও কিপটামি করে। ছোঁয়ার ভাবনার মাঝেই কানে ভেসে আসে হৃদয় কাঁপানো কয়েকটা শব্দ। আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই, আমি তোমাতেই সন্তুষ্ট। বেরিয়ে যায় সাদি, রেখে যায় হন্তদন্ত হয়ে বসে থাকা ছোঁয়াকে। মনে মনে কয়েকবার আওড়ায় সাদির বলা কথাগুলো। পরপর লাফিয়ে ওঠে ছোঁয়া। উড়নচণ্ডীর ছোঁয়া এইটুকু বুঝে গেছে যে সাদমান চৌধুরী তাকে অনেকটা ভালোবাসে, এবং সেটা আজকে থেকে নয়, অনেক আগে থেকেই। পাষাণ লোক একটা, সারাক্ষণ ইগনোর করে গেছে এবং এখনও করছে। তবে এখন ছোঁয়ার একটাই লক্ষ্য, পাষাণ লোকটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবে এবং গম্ভীর লোকটাকে ছোঁয়ার পেছনে মৌমাছির মতো ঘুরাবে। মনে মনে বুদ্ধি করে নেয় ছোঁয়া। কি করবে সব ভেবে নিয়েছে, প্ল্যানিং সাকসেসফুল। এবার শুধু অ্যাপ্লাই করার অপেক্ষা। রাতের খাবার খেয়ে সকলেই চলে গিয়েছে। ছোঁয়া তার দাদিমার সাথে ঘুমিয়েছে। মনে মনে সাদির সাথে ঘুমানোর ইচ্ছে থাকলেও সেটা প্রকাশ করতে পারেনি। কিভাবেই বলবে? হনুমান লোকটা তো মুখের ওপর না করে দিত। কেটে গেছে কয়েকদিন। সাদি তার পরের দিনই চলে গিয়েছিল তার বাসায়। একটা কল পর্যন্ত দেয়নি ছোঁয়াকে। ছোঁয়া দিয়েছিল কল, কিন্তু পাশার লোক রিসিভ করেনি। মেসেজও দিয়েছিল, রিপ্লাই দেয়নি। লোকটার প্রবলেম কি ঠিক বুঝতে পারে না ছোঁয়া। ছোঁয়ার পায়ের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, মোটামুটি হাঁটতে পারে সে, শুধু দৌড়াতে পারে না। শুক্রবারের দিন সাবিনা বেগমের চেঁচামেচিতে ঘুম ছুটে যায় ছোঁয়ার। কেন চেঁচামেচি করছে চতুর ছোঁয়া বুঝে যায়। মূলত তার সাধু বাসায় ফিরেছে গতকাল মাঝরাতে। সকাল সকাল তার খাবারের আয়োজন চলছে। যদিও সে করলা রুটি ছাড়া কিছুই খাবে না, তবুও তার এত আয়োজন। এমনি দিন হলে ছোঁয়া দৌড়ে চলে যেত ফ্রেশ না হয়ে, কিন্তু আজকে যায় না ছোঁয়া। ধীরে সুস্থে আড়মোড়া ভেঙে উঠে বসে। চুলগুলো গতকাল পার্লার থেকে সেট আপ করে এসেছে। দারুণ একটা কাট দিয়েছে। চুলগুলো উঁচু করে বাঁধে, তারপর ওয়াশরুমে ঢুকে ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে আসে। আলমারি খুলে বেছে বেছে নীল রঙের একটা টপ এবং সাদা আর নীলের মিশ্রণে একখানা স্কার্ট নিয়ে নেয়, সাথে সাদা রঙের পাতলা ওড়না। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে সাজতে থাকে। মুখে ফেস পাউডার, চোখে কাজল, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। ব্যাস ছোঁয়া রেডি। আয়নায় একখানা চুমু দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সিঁড়ি বেয়ে নামার সময় এক পলক তাকিয়ে দেখে সাদি সোফায় বসে ফোন দেখছে। পরিও তার পাশে বসে গেম খেলছে। সাবিনা বেগম এবং নাজমা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। মমতা বেগমকে রুম থেকে ধরে নিয়ে আসে সিমি। একা একা হাঁটাচলা করতে তার কষ্ট হয় কিনা। সাজ্জাদ এবং সেলিম খাবার টেবিলে বসে গেছে। সিফাত খালি রুটি চিবাচ্ছে। গুড মর্নিং গাইস। ছোঁয়া এক গাল হেসে বসে পড়ে সাজ্জাদের পাশে। সাদি আর চোখে তাকায় ছোঁয়ার দিকে, তবে কিছু বলে না। সাজ্জাদ ছোঁয়ার চুল এলোমেলো করে দিয়ে বলে, এত সাজুগুজু কোথাও যাবে? না না, বাবা কাল এনে দিয়েছে, তাই তোমাদের দেখানোর জন্য পরে আসলাম। সুন্দর লাগছে না? মুচকি হাসে সাজ্জাদ। সেলিমও হাসে। সে প্রায় সময়ই মেয়ের জন্য এমন জামা জুতো নিয়ে আসে, পছন্দ হলেই নিয়ে নিবে। মাশাল্লাহ মাশাল্লাহ, পরিটাকে অনেক সুন্দর লাগছে। সাজ্জাদের প্রশংসা শুনে ছোঁয়া খুশিতে গদগদ হয়ে ওঠে। বাবা এরকম আরও কয়েকটা টপ কিনে আনবে। ঠিক আছে। সাবিনা বেগম সবাইকে খাবার দিয়ে দেয়। এবার ছোঁয়া সাদির দিকে তাকায়। আরে ছোট ভাইয়া, আপনি কখন এসেছেন? আসুন খাবেন, আপনার পছন্দের করলা সিদ্ধ রেডি। সাদি দাঁতে দাঁত
চেপে তাকায় ছোঁয়ার দিকে। বাকিরা মুখ টিপে হাসছে। সাদি এসে বসে সিফাতের পাশে, ছোঁয়ার মুখোমুখি। ছোঁয়ার সেদিকে খেয়াল নেই। সে খাচ্ছে এবং বাবাকে বলছে, আব্বু আমাকে একটা আইফোন কিনে দিও। ঠিক আছে। সাদি খেতে খেতে তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। আইফোন লাগবে তার। গতকাল যে ঘটনা ঘটিয়েছে তারপর তো ছোঁয়াকে বাটন ফোনও দেবে না সাদি। ফেসবুকে পিক আপলোড দিয়েছে এবং ক্যাপশন দিয়েছে, আজ সিঙ্গেল বলে কাশফুল দেখাতে কেউ নিয়ে গেল না। প্রোফাইল পাবলিশ করে দিয়েছে। সেখানে ছেলেদের কমেন্টের ধুম পড়েছে। সেই জন্যই তো সাদি বাড়িতে এসেছে, না হলে সে কখনোই আসতো না। রবিবার সে দেশের বাহিরে যাবে। এই সময়ে বাড়িতে আসা মানেই সময় নষ্ট। কিন্তু এখন ছোঁয়াকে কিছু বলতেও পারছে না সাদি। খাওয়া শেষে সাদি হাত ধুয়ে ছোঁয়াকে বলে, রুমে এসো, কথা আছে। ছোঁয়া সাথে সাথে জবাব দিয়েছে, কেন ভাইয়া, কি কথা? আমি টিচার ঠিক করে নিয়েছি, আপনার কাছে পড়বো না, তাই কোনো কথাও নেই। সাদি রেগে চলে যায়। কাউকে বুঝতে দেয় না তার রাগ। ছোঁয়া বাবা চাচার সাথে লুডো খেলতে শুরু করে। সাদি নিজের রুমে বসে ছোঁয়ার জন্য অপেক্ষা করছে, কখন আসবে ছোঁয়া। অবশেষে বিরক্ত হয়ে রুম থেকে বের হয় আর দেখে তার বউ লুডো খেলছে। সাদি গিয়ে ছোঁয়ার পাশে বসে। ছোঁয়া একবার তাকিয়েও দেখে না, সে তার খেলায় ব্যস্ত। পাক্কা 1 ঘন্টা পরে ছোঁয়ার খেলা শেষ হয়। সাদি ভেবেছিল এবার হয়তো কথা বলতে পারবে, কিন্তু সাদির ভাবনায় বালতি পানি ঢেলে ছোঁয়া গান গাইতে গাইতে চলে যায় বাড়ির বাইরে। গানটা ছিল, পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়। সাদি ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। পাশের বাড়ির কেউ কি ছোঁয়াকে প্রপোজ করেছে? প্রপোজ না করলে এমন গান কেন গাইবে? ছোঁয়ার পেছনে চলে যায় সাদি। ছোঁয়া বাড়ির সামনে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছেলের সাথে গল্প করতে থাকে। সাদি ভাবতে থাকে, এদের মধ্যে কে ছোঁয়াকে প্রপোজ করতে পারে। ওদের কাছাকাছি চলে যায় সাদি। ছোঁয়া হেসে হেসে কিছু বোঝাচ্ছে ওদের। সাদি গম্ভীর গলায় বলে ওঠে, ওই মেয়েটাকে বাচ্চা বাচ্চা দেখতে হলেও ও বাচ্চা না, বিয়ে হয়ে গেছে ওর, আমি ওর বর।